তৃতীয় অধ্যায়, ডাক্তার ও ডাইনি। 6 অগস্ট রাত 11:45। কেয়ান ফ্রেঞ্চ গায়ানা। লুই ফ্যাব্রিকে প্রায় বাস্টার্ড এবং মাতাল বলে ডাকা হয়, তবে সেটা আড়ালে আবডালে, কখনো তার সামনে নয়, কখনোই না। ঝুঁকি নিয়ে চলা দুর্ভাগা এই মাতাল লোকটি এখন বসে আছে হোটেল সেইনের পেছনে এক সরু গলিতে। ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই হোটেলটি একসময় ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়া বিশাল একটি কমপ্লেক্স ছিল। পাহাড়ের উপর স্থাপিত ভবনটির উপর থেকে রাজধানী ফ্রেঞ্চ গায়ানার দিকে তাকিয়ে আছে যেন। কিছুক্ষণ আগে হোটেলের অন্ধকার দ্বারে দাঁড়িয়ে এই লোকটি কয়েকজনের সাথে কি একটা বিষয় নিয়ে খুব বাজেভাবে কথা কাটাকাটি করছিল। লোকটার মধ্যে একজন সামরিক সদস্য, ডেভিস আইল্যান্ড থেকে পালিয়ে আসা সাজাপ্রাপ্ত 80 বছরের এক বৃদ্ধ কয়েদিও ছিল। লুই অবশ্য বৃদ্ধ লোকটির সাথে কোনো কথা বলেনি, কিন্তু বারবার কিপারের কাছে তার কাহিনী শুনেছে। ফ্রান্স থেকে পাঠানো অনেক কয়েদির মধ্যে সেও দুইভাবে দণ্ড পেয়েছে। 10 মাইল দূরে ডেভিল আইল্যান্ডের মতো নরকে 1 বছর এবং পরের বছর থাকতে হয়েছে এই ফ্রেঞ্চ গায়ানায়। এই কলোনিতে ফরাসিদের উপস্থিতি নিশ্চিত করতেই এমনটা করা হয়। সরকার অবশ্য আশা করে হতভাগ্য এই মানুষগুলো এখানে থাকাকালীন সময়ে পৃথিবী ত্যাগ করবে, কিন্তু যারা সাজা ভোগ করে আবার ফ্রান্সে ফিরে যাবে এই দীর্ঘ সময় পর তাদের জন্য কি রকম জীবন অপেক্ষা করবে। লুই এই লোককে প্রায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। লোকটি যেন তারই গাতি ভাই, তারই মতো দেশান্তরিত। লোকটি যেন তৃপ্তির সাথে তার পছন্দের হুইস্কিতে চুমুক দিত। লুই খুব ভালোভাবে পর্যবেক্ষণ করত তার আশাহীন মুখের ওপর দিয়ে বয়ে চলা অসংখ্য বয়সের দাগগুলো। লুই এই শান্ত মুহূর্তগুলোকে খুব মূল্যবান মনে করত। তাই এমন একটি মুহূর্ত যখন এক আধ মাতাল লোক নষ্ট করে দিল, ভেতরে ভেতরে সে তেঁতে উঠল। ইংরেজ মাতালটি হোঁচট খেয়ে পড়তেই বৃদ্ধের হাতের ড্রিঙ্কস পড়ে গেল। মাতাল সেদিক ভ্রুক্ষেপ না করেই খুব স্বাভাবিকভাবে হেলে তুলে হাঁটা শুরু করল। যেহেতু মাতালটি বৃদ্ধের কাছে কোনো রকম ক্ষমা চাইল না কিংবা নিজের পক্ষে দুটো ভালো কথাও বলল না, তার নিজেকে আর ধরে রাখতে পারল না লুই। মাতালটার মুখোমুখি দাঁড়ালো সে। সরে দাঁড়াও সামনে থেকে ফ্রেঞ্চি, জড়ানো কণ্ঠে কথাগুলো বলল ইংরেজ। লোকটাকে বার থেকে বের হওয়ার বাধা দিলে বলল লুই, আমার বন্ধুকে আরেকটা ড্রিঙ্কস কিনে দাও, নয়তো তোমার কাছ থেকে তা আদায় করে নেওয়া হবে মিস্টার। সরে দাঁড়াও বলছি, নির্বোধ মাতাল কোথাকার। লুইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল লোকটি। লম্বা করে দম নিল লুই। তারপরে সজোরে এক ঘুষি চালিয়ে দিল লোকটার নাক বরাবর। এক ঘুষিতেই নাকের ঝোল বের হয়ে গেল তার। এরপর ওর স্যুটের ল্যাপেন জোড়া ধরে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে এলো লোকটাকে। অন্যান্য কাস্টমাররা যে যার ড্রিঙ্কস মন দিল। তাকে টানতে টানতে বারের পেছনের দরজা দিয়ে সরু গলিতে নিয়ে এলো লুই। সারা রাত মদে ডুবে থাকা এবং বিশাল এক ঘুষি খাওয়া কারণে কোন রকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছে না লোকটি। এর কাছ থেকে একটা ক্ষমা সুলভ আচরণ পাওয়ার জন্যই ক্যালোরি খরচ করেছিল। ইতোমধ্যে সে অনেক আঘাত করে ফেলেছে লোকটাকে। প্রস্রাব ও রক্ত এই 2 রকম তরলের সাথে তাদের দাঁড়িয়ে থাকার জায়গাটা কাদা পানি মিশে একেবারে বিচ্ছিরি এক পরিবেশের সৃষ্টি হলো। খুব জোরে নির্মম ভাবে বুকে একটা লাথি দিয়ে ক্ষান্ত হলো লুই। পাঁজরের হাড় ভাঙার শব্দ স্পষ্ট করলো তাকে। মাথাটা একটু ঝাঁকি দিয়ে পাশের ডাস্টবিনের ওপর পড়ে থাকা তার পানামা হ্যাটটা তুলে মাথায় দিতে দিতে গায়ের লিনেনের কোটটা ঠিক করে নিল। পায়ের আইভরি পেটেন্টের চামড়ার জুতো জোড়ার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো সে। পকেট থেকে নতুন একটা রুমাল বের করে জুতোর সামনে লেগে থাকা রক্ত মুছে তীব্র ক্রোধে আরো একটা লাথি মারতে উদ্যত হয়েও শেষ মুহূর্তে নিজেকে সংযত করে নিল মাত্রই পালিশ করা জুতোর কথা ভেবে। হ্যাটটা ঠিক কিভাবে বসিয়ে পা বাড়ালো ধোয়াটে বারের দিকে। ভেতরে ঢুকে বৃদ্ধ লোকটিকে দেখে বারম্যানকে সংকেত দিল লুই, আমার বন্ধুর গ্লাসটা ভরে দিন প্লিজ। মাথা নেড়ে স্প্যানিশ বার কিপার 1 বোতল হুইস্কি আনতে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে থাকা বৃদ্ধের চোখে চোখ পড়তে লুই তার দিকে তাকিয়ে আঙুল নাড়ালো। বারম্যান তার ঠোঁট কামড়ে ধরে আছে।
লুইর আচরণ বেখাপ্পা লেগেছে তার কাছে। ও সবসময় সেরা ড্রিঙ্কসটাই নিয়ে থাকে, এমনকি তার বন্ধুদের সার্ভ করার সময়ও মনে মনে ভৎসনা করে সে এক বোতল প্লেনিভেট নিয়ে এলো। এটাই তার ঘরের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে সেরা। ধন্যবাদ। সব ঠিকঠাক করে হোটেলের লবির প্রধান দরজা দিয়ে হাঁটা ধরল লুই। প্রায় দৌড়ে গেল কেয়ারটেকারের কাছ থেকে। খাটো আকৃতির লোকটা গভীর শ্রদ্ধার সাথে মাথা নত করল। ডক্টর ফ্যাবরি, আমি ঠিক আপনাকে খুঁজছিলাম, একদমে বলল সে। আপনার জন্য জরুরি এক খবর এসেছে বিদেশ থেকে। একটা ভাঁজ করা নোট এগিয়ে দিল লুইয়ের দিকে। তারা আমার মাধ্যমে কোন মেসেজ দিতে রাজি হয়নি, বলেছে আপনার সাথে সরাসরি কথাটা বলা খুব জরুরি। হাতের ভাঁজ করা কাগজটি খুলল লুই। সেখানে ঝকঝকে প্রিন্ট করা একটি নাম দেখে পড়ল সে। সেন্ট স্যাভিন বায়োকেমিক কোম্পানি, একটি ফরাসি ড্রাগস কোম্পানির এটি। সে কাগজটা আবার ভাঁজ করে বুক পকেটে রেখে দিল। আমি কথা বলবো। কাছেই একটি প্রাইভেট স্যালুন আছে, আমি জানি কোথায় সেটা, বলল লুই। তার অনেক বিজনেস কল ওখান থেকেই করে সে। কেয়ারটেকারকে পেছনে রেখে লম্বা পা ফেলে হোটেলের ফ্রন্ট ডেস্কের কাছে একটা ঘরে ঢুকল। এক নরম আবরণযুক্ত চেয়ারে বসতেই পাত্তা গন্ধ নাকে এলো। আর একটু নড়ে চড়ে বসতেই সেন্টার টয়লেট ওয়াটার ও ঘামের গন্ধ মিশ্রণে সৃষ্ট হলো এক উৎকট গন্ধ টের পেল সে। কোনো মতে নিজের শরীরকে চেয়ারে এলিয়ে দিয়ে ফোনের রিসিভারটা তুলে নিল। ডক্টর লুই ফ্যাবরি, বেশ ভদ্রতার সাথে বলল কথাটা। হ্যালো ডক্টর ফ্যাবরি, লাইনের অপর প্রান্তের কণ্ঠস্বরটি বলে উঠল। আমরা আপনার সেবা পেতে ইচ্ছুক। যেহেতু আমার নাম্বার আপনার কাছে আছে, সেহেতু আমি ধরে নিতে পারি আমার কাজের রেটও আপনি জানেন। আমরা জানি। আমি জানতে পারি কোন ধরনের সেবা আপনারা পেতে চাইছেন? প্রিমিয়ার। এক শব্দে এই উত্তরটা লুইকে বাধ্য করল রিসিভারটা আরো শক্ত করে ধরতে। চমৎকার প্রিমিয়ার ক্লাস, তার মানে পেমেন্টের ফিগার হবে 6 সংখ্যার। লোকেশন ব্রাজিলের রেইন ফরেস্ট। আর কাজ? লোকটি দ্রুত বলে গেল। কোনো নোট নেওয়া ছাড়াই লুই শুনে গেল সবটা। প্রত্যেকটি সংখ্যা, প্রত্যেকটি নাম মনে গেঁথে যাচ্ছে তার। বিশেষ করে একজনের নাম শুনে তার চোখ সরু হয়ে গেল। সোজা হয়ে বসল সে। বিনোদনীয় লোকটি। ইউএস টিমটাকে অবশ্যই খুঁজে পেতে হবে, আর তারা যাই কিছু আবিষ্কার করুক না কেন সবই নিজেদের দখলে নিতে হবে। আর অন্য দলটা? কোনো উত্তর পাওয়া গেল না, অন্য একটা লাইনে খসখস শব্দ ছাড়া। আমি বুঝেছি, এই প্রস্তাবে রাজি আছি আমি, লুই বলল। চুক্তির অর্ধেক টাকা আগামীকাল বিজনেস আওয়ার শেষ হওয়ার আগেই আমার অ্যাকাউন্টে দেখতে চাই। ইউএস টিমের বাদ যাওয়া যে কোনো তথ্য এবং বিস্তারিত সবকিছুই আমার ব্যক্তিগত ফ্যাক্সে পাঠাতে হবে যত দ্রুত সম্ভব। সে তাড়াতাড়ি নাম্বারটা নিল। 1 ঘন্টার মধ্যেই সব হয়ে যাবে, প্রেস করল। লাইনটা খট করে কেটে গেল। ডিলটা পাকাপাকি হয়েছে। রিসিভারটার জায়গায় রেখে হেলান দিল লুই। তার নিজের দল গঠনের বিশাল কর্মযজ্ঞ এবং মোটা অঙ্কের পারিশ্রমিকের ভাবনা কোনোটাই তার মাথায় নেই এখন। তার পুরো কল্পনা জুড়ে ঠিক এই মুহূর্তে একটি নাম জ্বলন্ত ম্যাগনেসিয়ামের মতো জ্বলজ্বল করছে। তার নতুন নিয়োগদাতার কাছে এই নামটা তাৎপর্য না থাকার কারণে ব্যাপারটা সে এড়িয়ে গেছে। তাই সে এ বিষয়ে কিছু জানতে হবে। সেন্ট স্যাভিনের পক্ষ থেকে প্রাপ্য সম্মানের পরিমাণও কমে যেতে যদি এ বিষয়ে কিছু জানতেও, তবে সেন্ট স্যাভিনের পক্ষ থেকে প্রাপ্য সম্মানের পরিমাণও কমে যেত অবধারিতভাবে। প্রকৃতপক্ষে লুই এই কাজটি সামান্য 1 বোতল সস্তা ওয়াইনের দামে করে দিত। নামটা ফিসফিস করে বলে সে নিজের জিহ্বা দিয়ে চেখে দেখল যেন ওটা কার্ল ব্র্যান্ড। 7 বছর আগে এক বায়োলজিস্ট হিসেবে ফ্রান্সের বিখ্যাত সায়েন্স ফাউন্ডেশন বেস বায়োলজিক্যাল ন্যাশনাল দ্য রিসার্চে কাজ করত লুই। রেইন ফরেস্টের ইকোসিস্টেমের উপর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন বায়োলজিস্ট লুই বিশ্বের প্রায় সব প্রান্তেই কাজ করেছে। অস্ট্রেলিয়া, বার্নিও, মাদাগাস্কার, কঙ্গো সহ অনেক জায়গায়। কিন্তু আমাজন জঙ্গলে তার কাজের অভিজ্ঞতা 15 বছরের। এই দীর্ঘ সময় জুড়ে আমাজনের প্রায় পুরোটাই সে চষে ফেলেছে, অর্জন করেছে আন্তর্জাতিক খ্যাতি। ব্যাস এতটুকুই। এজন্য চরিত্রের রূপ ধারণকারী ডক্টর কার্ল ব্র্যান্ডের সাথে বিরোধ হওয়ার আগ পর্যন্ত ছিল ডক্টর লুই ফ্যাবরির খ্যাতি বাড়ানোর নেশা।
লুইয়ের গবেষণা পদ্ধতি কিছুটা সন্দেহজনক মনে হয়েছিল আমেরিকান ফার্মাসিউটিক্যালসের অর্থ লগ্নিকারী ডক্টর র্যান্ডের কাছে। লুইয়ের সাথে কথা হয়েছে এমন একজন স্থানীয় সামানের কাছে। সবকিছু শোনার পর ব্যাপারটা জানাজানি হয়ে যায়। একের পর এক আঙ্গুল কেটে সামানদের কাছ থেকে চিকিৎসা পাওয়ার নামে তথ্য সংগ্রহ করত লুই, কিন্তু একগুয়ে এই ইন্ডিয়ানদের কাছ থেকে আঙ্গুল কেটে ছাড়া ভাবে তথ্য সংগ্রহ করার পদ্ধতি ভালো ঠেকল না ডক্টর র্যান্ডের। আবারও অন্যদিকে টাকা পয়সা দিয়েও এই ইন্ডিয়ানদের বাগে আনা যায় না। তাছাড়াও সে সময়ে গ্রামের এক জায়গায় কিছু বিলুপ্ত প্রায় প্রজাতির কালো কুমিরের মৃতদেহ আর জাগুয়ারের চামড়া পাওয়া গিয়েছিল। আর এই ঘটনা অবধারিতভাবে লুইয়ের কর্মক্ষেত্রে বিরাট সমস্যার সৃষ্টি করল। এদিকে ডক্টর র্যান্ড এটা বুঝতে অক্ষম ছিল যে কালোবাজারের মাধ্যমে যে বিশাল অর্থ উপার্জনের সুযোগ তৈরি হয় সেটা গ্রহণ করা জীবন চালানোর জন্য খুবই স্বাভাবিক ব্যাপার। দুর্ভাগ্যবশত কার্ল র্যান্ড এবং তার ব্রাজিলিয়ান ফোর্সের লোক সংখ্যা অনেক বেড়ে যায়। সে সময় গ্রেপ্তার করা হয় লুই ফ্যাব্রিকে। ব্রাজিলিয়ান আর্মি ক্যাম্পের জেলখানায় রাখা তাকে, কিন্তু সৌভাগ্যক্রমে সেখান থেকে সটকে আসার জন্য যা যা দরকার সবই তার ছিল। একদিকে ছিল ফ্রান্সের সাথে ভালো যোগাযোগ, আর অন্যদিকে পকেট ভরা টাকা, যা নিয়ে দুর্নীতিগ্রস্ত কিছু ব্রাজিলিয়ান অফিসারকে কিনে নিয়েছিল খুব সহজে। কিন্তু এই ব্যবস্থাই বিষাক্ত হয়ে ফুটল তার ক্যারিয়ারে। আমাজনের এই ঘটনার তার সুনামকে এতটাই কলঙ্কিত করল যে সে আর ঘুরে দাঁড়াতে পারল না। একেবারে শূন্য হাতে তাকে ব্রাজিল থেকে ফ্রেঞ্চ গায়ানার পালিয়ে যেতে হয়। প্রচুর সম্ভাবনাপূর্ণ আমাজনের যেসব কালোবাজারিদের সাথে তার যোগাযোগ ছিল তার উপর ভিত্তি করে সে তার নিজস্ব জঙ্গল ফোর্স গঠন করে ফেলল, যাদের কাজ ছিল লুটপাট করা, কখনো নিজেরা কখনো অন্যের ভাড়াটে হয়। গত 5 বছরে তার দল কলম্বিয়া থেকে আসা মাদকদের বড় একটি চালানকে আটকে দেয়, হত্যা করে বিরল প্রজাতির বিভিন্ন রকম প্রাণী ব্যক্তিগত সংগ্রাহকদের জন্য সরিয়ে দেয় পথের কাটা হয়ে দাঁড়ানো ব্রাজিলিয়ান সরকারের বেশ কিছু উচ্চ পদস্থ কর্মকর্তাকে। এমনকি কিছু ছোট গ্রামও নিশ্চিহ্ন করে দেয় আমাজনের বুক থেকে, যেগুলো আদিবাসীদের তাদের গ্রামে কাঠ কাটতে আসা দস্যুদেরকে বাধা দিয়েছিল। পুরো জায়গা জুড়েই ব্যবসাটা ছিল জমজমাট। আর এখন তার কাছে সর্বশেষ এই প্রস্তাব ইউএস মিলিটারির এক টিমকে খুঁজে বের করা। টিমটা যেহেতু কার্ল র্যান্ডের দলকে খুঁজে বের করবে, তাদের সবকিছু হাতিয়ে নেবে, তাই ওটা খুঁজে বের করাই হবে লুইয়ের লক্ষ্য। তারপর সে হাতিয়ে নেবে এই রিজেনারেটিভ কম্পাউন্ড। সেটার জন্যই এত কিছু, সবার বিশ্বাস কার্ল র্যান্ড অবশ্যই এমন কিছু রিজেনারেটিভ কম্পাউন্ড আবিষ্কার করে থাকবে যার মূল্য হবে অকল্পনীয়। এটা পাওয়া খুবই স্বাভাবিক। গত কয়েক বছর রেইন ফরেস্টে ড্রাগসের নতুন এই ব্যবসা মারাত্মক আকারে ধারণ করেছে, হয়ে উঠেছে শত শত কোটি ডলারের কারবার। আগামী দিনের নতুন এই রেইন ফরেস্ট ড্রাগস যেন সবুজ সোনা, আর এটা খুঁজে বেড়ানো মানেই পুরো আমাজন জুড়ে সোনা খুঁজে বেড়ানো। এই বিস্তৃত সীমাহীন সবুজের বুক জুড়ে লক্ষ লক্ষ ডলারের বাণিজ্য করা হচ্ছে হতদরিদ্র কৃষক আর অসভ্য ইন্ডিয়ানদের মাথার উপর বসে। বেইমানি এবং হিংস্রতার প্রতিদ্বন্দ্বিতা প্রতিদিন দেখে আলোর মুখ। গুপ্তচরের কোনো দৃষ্টিসীমা পৌঁছায় না ওখানে। ওখানকার হিংস্রতা বর্ণনা করার মতো এমন কেউ থাকেও না। কিন্তু বিভিন্ন রকম রোগ আক্রমণ কিংবা বিভিন্ন রকম অসুস্থতার সাহায্যে প্রতি বছর এই জঙ্গলে উদরপূর্তি করে হাজারো মানুষ। সেখানে আরো কিছু মানুষ ওটার পেটে গেলে ক্ষতি কি? একজন বায়োলজিস্ট, একজন অ্যান্থ্রোবোটানিস্ট আর একজন ড্রাগ গবেষক। এই খেলা সবার জন্য উন্মুক্ত। টাকার ঘ্রাণ ভালোবাসে এরকম যে কেউ অংশ নিতে পারে এতে। লুই ফ্যাব্রি এই খেলায় যোগ দিতে প্রস্তুত। তার পেছনে শক্তিশালী ফ্রেঞ্চ ফার্মাসিউটিক্যালস কোম্পানি। একটু হেসে উঠে দাঁড়ালো সে। 4 বছর আগে কার্ল র্যান্ডের নিখোঁজ হওয়ার সংবাদ শুনে খুব আনন্দিত হয়েছিল। সে রাতে মদে উত হয়েছিল খুশিতে। র্যান্ডের এমন দুর্ভাগ্য তার নিজের জন্য চরম আনন্দের হওয়ার পানপত্র উঁচু করে ফুর্তি করতেছিল। আর এখন সুযোগ এসেছে তার শত্রুর কফিনের শেষ পেরেকটু ঠুকতে দিয়ে তার সমাধির উপর আরো কিছু লাশ ফেলে তার সব আবিষ্কার হাতিয়ে নেয়ার। স্যালনের দরজা খুলে বাইরে এলো লুই। আশা করি সবকিছু ঠিকঠাক মতো হয়েছে ডক্টর ফ্যানফি। নিজেকে ডেস্কের উপর খুব নম্রভাবে জিজ্ঞেস করলো কেয়ারটেকার। খুব ভালো, খুবই সন্তোষজনক ক্লথ। লুই হোটেলের ছোট্ট এলিভেটরের কাছে গেল। রড
আয়রন আর কাঠ দিয়ে গড়া পুরাতন একটি কুঠুরি। দুজনের একসাথে চড়াও কষ্টকর ওটাতে। আর বাটনে প্রেস করলো সে গন্তব্য 7 তলায়। ওখানেই তার নিজের অ্যাপার্টমেন্ট সুইট। আজকের খবরটা কাউকে না বলা পর্যন্ত তার উদ্বেগ কাটছে না যেন। এলিভেটরটি গড়গড় শব্দ করে উপরে উঠতে উঠতে গন্তব্যে এসে হাফ ছাড়লো অবশেষে। ওটার দরজা খুলতেই সরু হল রুম ধরে দ্রুত পা চালালো লুই। তার দৃষ্টি একেবারে শেষ প্রান্তের রুমের দিকে। খুব সীমিত সংখ্যক অতিথি যারা হোটেল সিনেইকে স্থানীয় আবাস হিসেবে বেছে নিয়েছে, লুই তাদের মধ্যে একজন। কয়েকটি রুম নিয়ে তার অ্যাপার্টমেন্ট, 2টি শোবার ঘর, ছোট্ট একটি রান্নাঘর, একটা বেশ খোলামেলা বসার ঘর যেটা মুখ করে আছে রোড আয়রনের ব্যালকনির দিকে। ছোটখাটো পড়ার ঘরও আছে একটা। সারি সারি বইয়ের তাক দাঁড়িয়ে আছে সেখানে। আর অ্যাপার্টমেন্ট সুটটা বেশি বিন্যস্ত না হলেও তার প্রয়োজন মিটে যায় ভালোভাবে। অতিথিদের খামখেয়ালি আচরণের সাথে বেশ ভালোই পরিচিত এখানকার স্টাফরা, সাথে সতর্কও বটে। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই দুটি জিনিস দৃষ্টিগ্রাহ্য হলো তার। প্রথমটি ঘর জুড়ে ছড়িয়ে পড়া খুবই পরিচিত একটা ঘ্রাণ। উত্তেজক এই ঘ্রাণটি আসছে ছোট্ট গ্যাস স্টোভের উপর রাখা পট থেকে। ওটার ভেতরে সেদ্ধ করা হচ্ছে আয়াহুয়াস্কা পাতা, যা দিয়ে তৈরি হয় শক্তিশালী ভ্রম সৃষ্টিকারী চা, ন্যাটেম। দ্বিতীয়টি স্টাডি রুমের ফ্যাক্স মেশিনে ভেসে আসা শব্দ। তার নতুন নিয়োগদাতারা আসলেই দক্ষ। সুই, ডাক দিল লুই। সে কোনো উত্তর আশা করেনি, কিন্তু তাকে ডাকতে হলো। সু আর গোত্রের রেওয়াজ অনুযায়ী একজন মানুষ অবশ্যই তার উপস্থিতি জানান দিয়ে ঘরে ঢুকবে। লুই লক্ষ্য করলো তার শোবার ঘরে দরজা কিছুটা খোলা। একটু হেসে পড়ে ঘরে অন্য প্রান্তে রাখা ফ্যাক্স মেশিনটার কাছে গেল। একটা কাগজ মেশিনটার ভেতর থেকে শব্দ করতে করতে বেরিয়ে জমে থাকা আরো কিছু কাগজ উপর পড়ল। আসন্ন মিশনের যাবতীয় তথ্যাবলী। সুই, দারুণ একটা খবর আছে। জমে থাকা কাগজের স্তূপ থেকে সবচেয়ে উপরের একটা কাগজ তুলে চোখ বোলালো সে। যাদের নিয়ে ইউএস টিমকে গঠিত হবে তাদের একটি তালিকা। 10:45 বেস স্টেশন আনফা থেকে আপডেট। অপারেশন আমাজনিয়া, সিভিলিয়ান ইউনিটের সদস্য 1 কেইলি অব্রেইন, এমডি MEDA, ফ্রান্সিস কে অব্রেইন, এনভায়রনমেন্টাল সেন্টার CIA। 3 অরিন পাস্তার নাইক, সায়েন্স অ্যান্ড টেকনোলজিস ডিরেক্টরি CI5। রিচার্ড চেন, PhD, টেক্সাস ফার্মাসিউটিক্যালস রিসার্চ হেড। আনা ফং, PhD, টেলাক্স ফার্মাসিউটিক্যালস এমপ্লয়ি। অপারেশন আমাজনিয়া মিলিটারি সাপোর্ট 75 আর্মি রেঞ্জার ইউনিট ক্যাপ্টেন ক্রেইগ ওয়াক্সম্যান, কর্পোরাল ব্রেইন কাঙ্গার, জেমস ডি মার্টিনি, রডনি গ্রেইস, ডেনিস জার্গেনসেন, কেনেথ ওকামোটো, নোলান ওয়ার্কজাক এবং সামাদ ইয়ামির। অপারেশন আমাজনিয়া স্থানীয় রিক্রুট ম্যানুয়েল অ্যাসবেদো, ফুনাই ব্রাজিলিয়ান। রেশ কাউরি, PhD, ফুনাই স্থানীয় প্রতিনিধি। নাথান র্যান্ড, ইথনো বোটানিস্ট, US নাগরিক। শেষের নামটা প্রায় মিস হয়ে যাচ্ছিল লুই। কাগজটা আরো শক্ত করে ধরল সে। নাথান র্যান্ড, কার্ল র্যান্ডের ছেলে। আচ্ছা, ব্যাপারটা খুব পরিষ্কার। তার বাবার অনুসন্ধানকারী দলের সাথে নিজেকে যুক্ত না করে এমন সুযোগ হারাতে চাইবে না সে। চোখ জোড়া বন্ধ করল লুই। তার আত্মা ব্যাপারটা তীব্রভাবে উপভোগ করতে চাইছে। অন্ধকার জঙ্গলের দেবতারা যেন তার দিকে সুদৃষ্টি দিয়েছে। ব্যাপারটাকে এমনই মনে হচ্ছে তার। বুকে জমে থাকা প্রতিশোধের আগুনের পুরোটাই সে খরচ করতে পারেনি কার্ল র্যান্ডকে পোড়ানোর জন্য। কিছুটা জমা ছিল তার ভেতরে, সেটা ভোগ করবে শুধু একজনই, নাথান ভ্যান্ট, কার্ল র্যান্ডের ছেলে। পিতার কৃতকর্মের ফল সন্তানের কাঁধেও পড়ে। বাইবেলের এই বাণী লুই আরো একবার সত্য হতে দেখবে। পাশে মাস্টার বেডরুম থেকে এক আওয়াজ ভেসে এলো ওর কানে। কারো যেন নড়াচড়া শব্দ। হাতে ধরা কাগজটা আলতো করে ছেড়ে দিল জমে থাকা কাগজের স্তূপের উপর। মিশনের সবকিছু পরে খুঁটিয়ে দেখে একটা পরিকল্পনা করা যাবে। তার আগে এই মুহূর্তে সেও তার অপ্রত্যাশিত সুযোগ প্রাপ্তির এই সময়টাকে উপভোগ করতে চাচ্ছে।
সুই! আরো একবার ডেকে সে বেডরুমের দিকে গেল। আলতো করে দরজা খুলে ঘরে ঢুকলো লুই। ঘরের একপাশে কিছু মোমবাতি জ্বলছে, আর জ্বলছে একটি ধূপদানি। তার স্ত্রী শুয়ে আছে বিছানায়। কুইন সাইজের বিশাল বিছানাটা ঢেকে আছে সাদা সিল্কের চাদরে। মশারিটা ভাঁজ করে রাখা বিছানার উপরে মোলায়েম চাদরের ওপর আটশো অবস্থায় রয়েছে শোয়া মেয়েটি। শরীরের গাঢ় তামাটে রং মোমবাতির আলোয় রক্তিম আভা ছড়াচ্ছে। মাথার দীর্ঘ কালো চুল একটা বৃত্ত তৈরি করছে মাথার চারপাশে। মহাসৃষ্টিকারী ন্যাটিন টি এবং ভেতরের তীব্র আবেগ আচ্ছাদিত করে রেখেছে চোখ দুটো। বিছানার ঠিক পাশে ছোট্ট নাইট স্ট্যান্ডটির ওপর দুটো কাপ রাখা, একটি খালি আর একটি পূর্ণ। বরাবরের মতো এবারও শ্বাসরুদ্ধ হয়ে এলো তার ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে। এই সুন্দরীর সাথে তার প্রথম দেখা হয় 3 বছর আগে ইকুয়েডরে। শু আর গোত্রের দলীয় প্রধানের স্ত্রী ছিল সে, কিন্তু নির্বোধ লোকটার অস্বস্তি তীব্রভাবে প্রধান্বিত করে দিয়েছিল সুকে। সুই নিজের স্বামীকে হত্যা করে নিজের ছুরি দিয়েই। যদিও এমন অসততা ও খুনোখুনি উভয়ই খুব স্বাভাবিক ছিল হিংস্র শু আর গোত্রের, তবুও সুকে গোত্র থেকে বের করে দেয়া হয়, বিভৎস অবস্থায় ছেড়ে দেওয়া হয় জঙ্গলে। তার কাছে ঘেঁষা বা তাকে স্পর্শ করার দুঃসাহস কারো ছিল না, এমনকি তার মৃত স্বামীর কোন আত্মীয় স্বজনেরও নয়। পুরো অঞ্চল জুড়ে সে পরিচিত ছিল বওয়েক ও কালো জাদুতে প্রশিক্ষণ পাওয়া দুর্লভ এক নারী হিসেবে। বিভিন্ন রকম বিষাক্ত পদার্থ, নানা রকম নির্যাতন দেওয়া ও হারিয়ে যাওয়া আর্ট স্যানজা, এসব বিষয়ের ওপর তার যে ব্যাপক দক্ষতা, সেটাকে একই সাথে শ্রদ্ধা আর মানুষের কাছে অন্যরকম করে তুলেছিল। সেটা ছিল তার আরেকটা দুঃসাহসী কাজ। মানুষকে মেরে তার মাথা ভয়ানকভাবে কুঁচকে দিতে পারত মেয়েটি। এই কাজটি সে করেছিল তার স্বামীকে মারার পর। প্রাণ ত্যাগ করার সময় তার বিবস্ত্র দেহে শুধুমাত্র একটি জিনিসই ছিল, তার স্বামীর কুঁচকানো মাথা, যেটা সে পাকানো দড়ির সাথে বেঁধে ঝুলিয়ে দিয়েছিল তার বুকের উপর। এইভাবেই লুই মেয়েটিকে পেয়েছিল বন্য সৌন্দর্যমণ্ডিত এক হিংস্র প্রাণী। ফ্রান্সে লুইর যদিও বিচ্ছেদ হয়ে যাওয়া এক স্ত্রী আছে, তারপরও সে এই বন্য মেয়েটিকে নিজের করে নিয়েছে। মেয়েটিও প্রত্যাখ্যান করতে পারেনি লুইকে, বিশেষ করে একটি ঘটনার পর, যখন লুই তার দলবল নিয়ে মেয়েটির গ্রাম আক্রমণ করে, হত্যা করে নারী পুরুষ শিশু সবাইকে। মেয়েটি এত বড় প্রতিশোধ এটা নিতে পারত না, একা নিতে পারত না সে এই প্রতিশোধটি। তাই নিজেকে লুইর হাতে সঁপে দিতে দ্বিধা করেনি। সেদিন থেকেই তার অবিচ্ছেদ্য জুটি। জঙ্গলের ভেতরে বাহিরে সব জায়গায় হিংস্রতা ও বিচক্ষণতার মিশেলে চমৎকার এক সঙ্গী হিসেবে প্রতিটি অভিযানেই লুইয়ের পাশে রয়েছে সু। আর প্রতিটি অভিযান থেকেই সে পুরস্কার অর্জন করছে নিয়মিতভাবে। ঘরের 4 দেয়ালে লাগানো সব সেলফগুলো জুড়ে শোভা পাচ্ছে 43টি স্যানজা কুচকানো মাথা। এর কোনোটাই একটা শুটকো আপেলের চেয়ে বড় হবে না। চোখ আর ঠোঁট জোড়া খুব কাছাকাছি সেলাই করে আটকে দেয়া। মাথার চুলগুলো ব্যবহৃত হয়েছে ঝোলানোর দড়ি হিসেবে। মাথাগুলো ঝুলছে শেলফগুলোর ওপরে প্রান্ত থেকে একটু নিচে। মাথা কুচকে দেয়া এই বিদ্যা অসাধারণভাবে রপ্ত করেছে সে। পুরো প্রক্রিয়াটা একবার দেখলেই লুই অবাক হয়ে যায়। একবার দেখাই যথেষ্ট ছিল তার জন্য। প্রথমে সুই তার শিকারের মুখমণ্ডল সহ পুরো মাথাটার চামড়া খুলে নেয়। এই কাজ করে সে একেবারে অভিজ্ঞ সার্জনের মতন। কোনো কোনো শিকারের তখনও প্রাণ থাকে, এমনকি চিৎকারও করে অনেক নারী পুরুষ। সুই আসলে এক অসাধারণ শিল্পী। চামড়াটা ছাড়িয়ে নিয়ে চুলসহ সেটাকে সেদ্ধ করার পর গরম ছাইয়ের ওপর শুকোতে দেয়। এরপর হাড়ের ওপর একটা সূচ দিয়ে ওটার মুখ ও চোখ সেলাই করে আটকে দিয়ে ওটার ভেতর গরম নুড়ি পাথর আর বালি ভরে কিছুক্ষণ অপেক্ষা করে। ঠিক যে মুহূর্তে চামড়াটা সংকুচিত হতে শুরু করে, তখনই সে শুরু করে তার শৈল্পিক হাতের ছোঁয়া দিয়ে অবিশ্বাস্য সুন্দরভাবে চামড়াটার ওপর হাত চালাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই হাতের বস্তুটি একটা মানুষের মুখ হয়ে ওঠে। লুই তাকালো তার স্ত্রীর সুনিপুণ হাতে গড়া সর্বশেষ স্যানজাটার দিকে। একটা টেবিলের পাশে ঝুলছে ওটা। এক বলিভিয়ান আর্মি অফিসার এক কোকেন ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করেছিল, আর এই কাজটা সুই
আর লুইর ব্যাকরণ অনুযায়ী খুবই খারাপ কাজ। ফলে সেই আর্মির অফিসারের শরীরের একাংশ এখন শোভা পাচ্ছে তাদের শোবার ঘরে। ছেড়ে রাখা ছোট গোফ থেকে শুরু করে সরাসরি কপালের উপর ঝুলতে থাকা চারকোনা করে ছাটা চুল পর্যন্ত পুরোটা কাজে অবিশ্বাস্য রকম সুন্দর ভাবে করেছে সু। তার এই কাজগুলো সেরা জাদুঘরগুলোতে জায়গা পাওয়ার যোগ্যতা রাখে। হোটেল সিডনি এর স্টাফরা অবশ্যই লুইকে একজন বিশ্ববিদ্যালয়ের অ্যান্থ্রোপোলজির শিক্ষক বলেই মনে করে। তার ঘরের এই জিনিসগুলো আসলে একটি জাদুঘরের জন্য সংগ্রহ করেছে সে। তবে তাদের মাথায় যদি এগুলো নিয়ে অন্য কোনো চিন্তা এসেও থাকে, তারা ভালো করেই জানে কিভাবে চুপ থাকতে হয়। মাই ডার্লিং, বলল লুই, তার হারানো দমটাকে ফিরে পেয়ে। খুশির খবর আছে। সুই কিছুটা ঝুঁকে এলো লুইয়ের দিকে। তারপর ছোট একটা শব্দ করলো সে, যেন তার মধ্যে ডুব দেওয়ার জন্য লুইকে উৎসাহ দিচ্ছে। সুই কোনো কথা বলে না বললেই চলে। ছাড়া ভাবে কখনো একটা শব্দ ব্যবহার করে হয়তো। একজন মানবী হয়েও সে অন্যদিকে একটা হিংস্র বাঘের মতো, যার দৃষ্টি সব দিকে নিবন্ধিত। গতিতে ক্ষিপ্রতা আর কণ্ঠে চেপে রাখা সুখানুভূতির মৃদু শব্দ। আর নিজেকে সামলাতে পারল না লুই। এক ঝটকায় ক্যাপটা খুলে ফেললো মাথা থেকে, তারপর কুটটা। তার মাথায় সুই ছাড়া আর কেউ নেই এখন। মুহূর্তের মাঝে তারা দুজনেই হয়ে গেল প্রকৃতির সন্তান। লুইর পেশিবহুল কিছুটা রিজু দেহ জুড়ে ছড়িয়ে আছে কাটা ছেঁড়ার দাগ। তুলে নিল ন্যাটেনটি নামক চা। গলা ছিঁড়ে নামতে শুরু করলো সেটা। এদিকে সুই আলতো করে হাত বুলাচ্ছে লুইর তলপেটে উরুতে থাকা দাগগুলোর উপর। আগুন জ্বালানো অমন স্পর্শ পেয়ে ভেতরে শীতলতা উঠে গেল চা গিলতে থাকা লুইর। ন্যাটেনটি খুব কড়া মাদক হিসেবে দেওয়া হয়, খুব দ্রুতই কাজ করে ওটা। তাই চা শেষ হতে না হতে তার ভেতরে সমস্ত অনুভূতি এক হয়ে লুইকে জাগিয়ে তুললো। ঝাঁপিয়ে পড়ল সে, ঠিক সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার মতো। তবে লুই সেখানে পেল না দেহ শীতলকারী জল, পেল এক উষ্ণতার আধার। নিজেকে পুরো মেলে ধরল সুই, আর তাতেই পুরোপুরি নিয়োজিত হলো লুই। মুহূর্ত পরেই লুইয়ের দৃষ্টি জুড়ে খেলা করতে লাগলো শত সহস্র আলোক বর্ণালী। তাদের ঘরটা যেন দুলছে একটু। লুই অনুভব করতে পারল তার সদ্য পান করা ন্যাটেন চায়ের অ্যালকালয়েড কাজ শুরু করে দিয়েছে পুরোদমে। এক মুহূর্তের জন্য তার মনে হলো প্রণয়ের এই দৃশ্য উপভোগ করছে ঝুলিয়ে রাখা কুচকানো মাথাগুলো। তাকিয়ে আছে লুইয়ের দিকে তৃষ্ণার্ত চোখে, ঠিক যেন তাকিয়ে আছে লুই তার নিচে মানুষটির দিকে। চারপাশের দর্শকরা আরো একটু জেগে উঠতেই সে তার সম্পূর্ণ মনোযোগ সুর দিকে দিল। চারপাশের ছোট ছোট মুখগুলো তাকিয়ে আছে তাদের দিকে অন্ধ দৃষ্টি নিয়ে। লুই তার অনুভূতির চূড়ান্ত বিস্ফোরণের আগে অন্য একটি বিষয় কিছুটা অন্যমনস্ক হয়ে গেল। ভাবলো একটা বিশেষ পুরস্কারের কথা। এটা সে যোগ করতে চায় তার সংগ্রহের একজনের মাথা, যার বাবা তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছিল। নাথান র্যান্ডের মাথা। সন্দেহ নেই এটাই হবে তার সর্বশেষ অর্জন। অধ্যায় 4। ওয়াওয়ে। আগস্ট 7, দুপুর 12টা, আমাজন জঙ্গলের অভিমুখে। হেলিকপ্টারের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে নাথান। কানে শব্দরথী ইয়ারফোন। পাখার গর্জন এতই তীব্র যে সাউন্ড প্রুফ হেডফোন থাকা সত্ত্বেও প্রত্যেক যাত্রীর কানে তাড়া লেগে যাচ্ছে। নিচে সবুজের সীমাহীন সাগর বিস্তৃত হয়ে আছে চতুর্দিকে, একেবারে দিগন্ত রেখা পর্যন্ত। উপর থেকে এমন দৃশ্য দেখে মনে হবে পুরো পৃথিবীটাই যেন এক সবুজে ঢাকা বিশাল জঙ্গল। দেখতে একঘেয়ে লাগা বিশাল সবুজের চাদরে ঢাকা এই বনের কিছু জিনিস আলাদা আলাদা ভাবে চোখে পড়ে ওপর থেকে। ওগুলো আছে বলেই বনটাকে বেশি একঘেয়ে লাগছে না। এসব জিনিসের মধ্যে আছে বিশাল মুকুট মাথায় দিয়ে সহদর ছোট গাছগুলোকে ছাড়িয়ে সগৌরবে দাঁড়িয়ে থাকা বিশাল দৈত্যকারের গাছগুলো। এইসব দৈত্যকার গাছগুলো নিজের বাসস্থান করে নিয়েছে বড় বড় হার্পি ইগল ও টুকান পাখির দল। আরো কিছু জিনিস উল্লেখ করার মতো, সেটা হলো ছোট বড় অসংখ্য নদী, কখনো কিছুটা সবুজের আড়ালে থেকে আবার কখনো নিজেদের প্রকাশ করে সর্পিল পথে বয়ে চলেছে পুরো আমাজন জুড়ে। এই জিনিসগুলো বাদ দিলে পুরো আমাজনই মহত্বপূর্ণ, অব্যর্থ আর সীমাহীন এক সবুজ।
নাথান জানালা দিয়ে নিচে তাকালো। কোথাও কি আছে তার বাবা? আর যদি নাও থাকে, কোনো উত্তরও কি পাবে তারা? বুকের অনেক গভীরে বেদনা আর তিক্ততায় ভরা এক অনুভূতি আচ্ছন্ন করলো তাকে। তার বাবার আবিষ্কার কি সে দেখে যেতে পারবে? সময় সব ক্ষতি সারিয়ে দেয়, কিন্তু রেখে যায় কিছু কুৎসিত অমোচনীয় দাগ। আজ এই 4 বছর পর নাথান এটা ভালোই বুঝতে পারল। তার বাবা নিরুদ্দেশ হওয়ার পর নাথান নিজের পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিল জগৎ সংসার থেকে। প্রথমে স্থান করে নিল জ্যাক ড্যানিয়েলসের বোতলের তলায়, তারপর আরো শক্তিশালী মাদকের আউটডোরে। আমেরিকায় ফেরার পর চিকিৎসক তার সমস্যাগুলোকে আখ্যায়িত করল অ্যাবান্ডনমেন্ট ইস্যু, ট্রাস্ট কনফ্লিক্টস এবং ক্লিনিক্যাল ডিপ্রেশন হিসেবে। কিন্তু নাথান জানতে এগুলো তার জীবনে আস্থাহীনতা ছাড়া আর কিছুই সৃষ্টি করতে পারেনি। সে সময়টাতে নাথান আরো সাথে কোনো গভীর সম্পর্ক গড়তে পারেনি, শুধুমাত্র ম্যানুয়েল কাউই ছাড়া। তার ভেতরের কাঠিন্য, অসারতা ও কষ্টের দাগ তাকে এক অন্য মানুষে রূপান্তরিত করেছিল। শুধুমাত্র জঙ্গলে প্রত্যাবর্তনের পরেই সে কিছুটা শান্তি খুঁজে পায়, কিন্তু এই মুহূর্তে সে শান্তি তাকে কোথায় নিয়ে চলেছে সে জানে না। সে কি প্রস্তুত তার ঢেকে রাখা পুরনো ক্ষতগুলোকে নতুন করে জাগিয়ে তুলতে, তীব্র যন্ত্রণার মুখোমুখি হতে? কানে লাগানো হেডফোনের ছোট্ট স্পিকার গুলো সচল হয়ে উঠল। প্রথমে খসখস শব্দ, তারপর ভেসে এলো পাইলটের কণ্ঠ। সেটা সাময়িকভাবে পাখার শব্দকে ম্লান করে দিল। আমরা ওয়াওয়ে থেকে 20 কিলোমিটার দূরে আছি, কিন্তু ওখান থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। সামনের দিকে চেয়ে কিছু দেখার চেষ্টা করলো নাথান, কিন্তু কালচে সবুজ জঙ্গল ছাড়া কিছুই দেখতে পেল না কোথাও। ওয়াওয়ের ব্যবহৃত হবে দলটির দ্বিতীয় ঘাঁটি। 2 ঘন্টা আগে 3টি হিউইস হেলিকপ্টার চকচকে ব্ল্যাক কামানটিকে সাথে নিয়ে সাও গ্যাব্রিয়েল ছেড়েছে, যেগুলো বহন করছে প্রয়োজনীয় রসদ, কোম্পানির গিয়ারিং, অস্ত্রশস্ত্র এবং টিমের অন্যান্য সদস্যদের। জঙ্গল অভিমুখে অভিযানটি নেওয়ার পর আজকে থেকে হিউইস কপ্টারগুলো ব্যবহৃত হবে প্রয়োজনীয় জিনিস আনা নেওয়ার পরিবহন হিসেবে, যাদের ওড়াউড়ি সীমাবদ্ধ থাকবে ওয়াওয়ে এবং সাও গ্যাব্রিয়েলের মধ্যে। এই সময়টাতে কমাঞ্চিটাকে স্ট্যান্ড বাই রাখা হবে ওয়াওয়েতে জরুরি ব্যবহারের জন্য। যন্ত্রটার সাথে সংযুক্ত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং দূরপাল্লার যাত্রা করার ক্ষমতা খুব প্রয়োজন হতে পারে এই টিমকে অনাহত কোনো বিপদ থেকে রক্ষা করার কাজে। মূল পরিকল্পনাটা এরকমই করা হয়েছে। আমাদের গন্তব্যস্থল থেকে ধোঁয়াটা আসছে মনে হচ্ছে, বলে চলল পাইলট। গ্রামটা আগুনে পুড়ছে। জানালার পাশ থেকে সরে গেল নাথান। আগুনে পুড়ছে? সে কেবিনটা এক নজর দেখে নিল। অগ্রণীর ভাই বোনদের সাথে সে তার জায়গাটা ভাগ করে নিয়েছে প্রফেসর কাউভি, রিচার্ড, জেন এবং আনফং এর সাথে। তাদের সঙ্গে সপ্তম ও সর্বশেষ যে ব্যক্তি সে হলো কঠিন মুখের সেই লোকটা, যে ক্যাম্পে ব্রিফ চলাকালীন সময় টেবিলের অপর প্রান্তে বসেছিল, গলায় কুচিত একটা কালো দাগ। আজ পরে তার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। নাম অলিন পাস্তারনায়েক, সিআইএ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রশাসনিক কর্মকর্তা। নাথান খেয়াল করলো লোকটার শীতল নীল চোখ জোড়া পেছন থেকে তার উপরে নিবদ্ধ ছিল এতক্ষণ। আরো খেয়াল করলো লোকটার মুখ যেন পাথরধারের অযোগ্য আর খসখসে একটি মুখোশ। সে দেখতে পেল তার ঠিক পাশেই ফ্রাঙ্ক একটি মাইক্রোফোন টেনে মুখের সাথে লাগালো। তবু আমরা ল্যান্ড করতে পারবো? এত দূর থেকে নিশ্চিত করে কিছু বলতে পারছি না স্যার, উত্তর দিল পাইলট। পরিস্থিতিটা সরেজমিনে দেখার জন্য ক্যাপ্টেন ওয়াক্সম্যান দেখলো তাদের সাথের আরেকটি হেলিকপ্টারের সামনের দিকে উড়ে গেল। তাদের হেলিকপ্টারের গতিও কমিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ অপেক্ষার পর তাদের সামনে উঠতে থাকা হেলিকপ্টারটি একটু কাত হয়ে মোড় নিতেই নাথান উঠতে থাকা শিখা দেখতে পেল। সবুজের চাদরে ভেদ করে যেন লাল বজ্রের ঊর্ধ্বমুখী অভিঘাত দিগন্তের নীল আকাশের গায়ে বেয়ে উঠল। অন্যান্য যাত্রীরা যার যার বাম পাশে জানালা দিয়ে বাইরে উঁকি দিতে শুরু করলো। কেলি ও ব্রেন বেশ খানিকটা ঝুঁকে এলো নাথানের কাঁধের উপর। সে দেখলো মেয়েটার ঠোঁট নড়ছে, কিন্তু ব্লেডের শব্দে ও কানে হেডফোন থাকায় কিছুই বুঝতে পারলো না। সোজা হয়ে দাঁড়াতেই নাথানের সাথে চোখাচোখি হয়ে গেল তার, কিন্তু সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল সে। কিছুটা লাজুকতা, হালকা লাল আভা ফুটে উঠেছে তার মুখে। রেডিওতে আবার পাইলটের কণ্ঠ শোনা গেল। শুনুন সবাই, ক্যাপ্টেন সব দেখেছেন। আমাদের এগিয়ে যেতে কোনো সমস্যা নেই। ল্যান্ডিং ফিল্ডটা আগুনের কাছে, একেবারে গরম বাতাসের মধ্যে। ল্যান্ডিং এর জন্য নিজেকে প্রস্তুত করে নিন সবাই, প্লিজ।
সবাই নিজের জায়গায় ঠিকঠাক বসে যার যার জিনিসপত্র গুছিয়ে নিল। কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারগুলো গ্রামের উপর চক্রাকারে ঘুরতে লাগলো। প্রত্যেক পাইলট খুব সতর্কভাবে চালাতে থাকলো, পাছে পাখার তীব্র বাতাসের কারণে আগুন ল্যান্ডিং ফিল্ডের দিকে না ধাবিত হয়। এখন পর্যন্ত আগুনের উৎস খুঁজে পেল না নাথান, কিন্তু কিছু মানুষকে দেখতে পেল যারা সারি করে দাঁড়িয়ে থেকে একজন আরেকজনের হাতে পানির পাত্র এগিয়ে দিচ্ছে। পানি তোলা হচ্ছে নদী থেকে। হেলিকপ্টারগুলো নামতে দেখে তারা ব্যস্ত হয়ে পড়লো আগুন নেভানোর কাজে। কপ্টারগুলো আরো নিচে নামতে সাদা রং করা চার্চটা চোখে পড়লো। আগুনের উৎস উপাসনালয়ের পাশেই চার্চের ছাদের উপর একজন পানি দিয়ে ছাড় ভেজানো ব্যস্ত। হেলিকপ্টারের স্কিডগুলো ফিল্ডের মাটি স্পর্শ করতেই একটু ঝাঁকুনি খেল সবাই। ফ্র্যাঙ্ক সবাইকে দ্রুত নেমে পড়ার নির্দেশ দিল। কানের হেডফোন খুলে ফেলতেই তীব্র শব্দে নাথানের জ্ঞান হারানোর উপক্রম হলো। কাঁধে লাগানো বেল্ট খুলে নিচে নেমে এলো সে। কপ্টার থেকে একটু দূরে এসে চারপাশে চোখ বোলালো। মাঠের অন্য প্রান্তে শেষ হেলিকপ্টারটি ল্যান্ড করা হয়েছে। সারি শিকড়ের কাটা আলগা মাটি দেখে বোঝা যাচ্ছে এই ল্যান্ডিং ফিল্ডটা একসময় গ্রামের ক্ষেত ছিল। সমগ্র খোলা জায়গা জুড়ে রেঞ্জার্সরা ব্যস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে কয়েকজন মাত্র আছে হেলিকপ্টারের কাছে। তারা সব মালামাল নামাচ্ছে, আর বাকি সবাই স্থানীয় লোকদের সাথে হাত লাগিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। এখন ধীরে ধীরে হেলিকপ্টারের পাখা গর্জন থেমে যেতে মানুষজনের কণ্ঠে আবার শোনা যেতে লাগলো। কেউ চিৎকার করে কোনো আদেশ দিচ্ছে, আবার কারো কান্না ভেসে আসছে। চার্চের ওপাশ থেকে কখনো শোনা যাচ্ছে রেঞ্জার্সের মালামাল নামানোর শব্দ। কেরি ও ফ্রাঙ্ক একসাথে নাথানের পাশে এসে দাঁড়ালো। প্রথমে এই পাদ্রীকে খুঁজতে হবে যে এজেন্ট ক্লার্ককে সেবা করেছিল। তাকে দ্রুত জিজ্ঞাসাবাদ করতে হবে যাতে মূল কাজে সরাসরি নামতে পারি আমরা। ফ্রাঙ্ক সায় দিয়ে দুজন পা বাড়ালো চার্চের পেছনের দরজার দিকে। কে যেন পেছন থেকে নাথানের কাঁধে হাত রাখতে সে ঘুরে দেখে প্রফেসর কাউভি। চলো ওদের একটু সাহায্য করি, বৃদ্ধ লোকটি বলল আগুনের দিকে ইঙ্গিত করে। মাঠ অতিক্রম করে প্রফেসরের পেছনে হাঁটতে হাঁটতে চার্চের চারপাশে ভালো করে দেখলো নাথান। সে দেখলো মানুষের চিৎকার চেঁচামেচি করছে, অনেকে পানির পাত্র নিয়ে ছোটাছুটি করছে, ধোঁয়া ছড়িয়ে পড়েছে সব দিকে, সাথে আগুনও। হায় ঈশ্বর, বলল সে। শখানেক ছোট ছোট ঘরের ছোট গ্রামটির 3/4 পড়েছে আগুনে। এক পাশে নদী, অন্য পাশে চার্চ, আর মাঝখানে যেন সৃষ্টি হয়েছে এক খণ্ড নরক। সে এবং প্রফেসর দ্রুত এগিয়ে গিয়ে পানি বহনকারীদের সাথে যোগ দিল। তাদের সাথে যারা কাজ করেছে তাদের মধ্যে আছে কিছু বাদামি চামড়ার ইন্ডিয়ান, শ্বেতাঙ্গ মিশনারিজ আর ইউনিফর্ম পরা রেঞ্জার্স। প্রায় 1 ঘন্টা ঘাম ছড়ানোর পরও সবকিছু একই রকম থাকলো, কোনো পরিবর্তন হলো না। কালি ও কাদায় একাকার হয়ে গেল উদ্ধারকারীরা। নাথান পানির পাত্র নিয়ে দৌড়াতে লাগলো আগুনের আশেপাশে। আগুনটাকে ছত্রভঙ্গ করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে সে। সবাই তার সাথে একই গতিতে কাজ করতে থাকলো। আগুনের সীমানার মধ্যে যত কুড়েঘর ছিল সবই পুড়ে যাচ্ছে চোখের পলকে। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ঠিক করছে আগুন। ধোঁয়ায় আচ্ছন্ন করে যাচ্ছে ধ্বংস হয়ে যাওয়া পুরো জায়গাটা। এমন সংকটের মধ্যে নাথান আবিষ্কার করলো প্রফেসর কাউভি তার পাশে নেই। সেখানে জায়গা করে নিয়েছে লম্বা গড়ন আর চওড়া কাঠের এক ব্রাজিলিয়ান। তাকে দেখে মনে হলো সে কাঁদছে। নাথান খেয়াল করলো তার ঠোঁটও নড়ছে, কিছু বলছে সে স্প্যানিশ ভাষায়। সেটা শুনে মনে হলো কোনো প্রার্থনা। নাথান ধারণা করলো লোকটা মিশনারির হবে। আমি দুঃখিত, স্প্যানিশ ভাষায় বলল নাথান, জামা কাপড় আর নাকে মুখে লেগে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতে করতে। কেউ মারা গেছে? 5 জন, সবাই শিশু। কণ্ঠ যেন আরেকটু ভেঙে পড়লো তার। কিন্তু তার চেয়ে অনেক বেশি আক্রান্ত হয়েছে ধোঁয়ায়। কি হয়েছে এখন? কি হয়েছিল এখানে? মিশনারি লোকটি রুমাল দিয়ে মুখের কালি মুছলো। এটা আমারই ভুল ছিল, আমার বোঝা উচিত ছিল। সে তার কাঁধের উপর দিয়ে এক নজরে চার্চটাকে দেখালো। একটা পাশ ছাই এবং ধোঁয়ায় আচ্ছাদিত হলেও চার্চটা অক্ষতই দাঁড়িয়ে আছে। চোখ জোড়া আবারও বন্ধ করলো সে। কাঁধ জোড়া কেঁপে উঠল। কিছুটা সময় লাগলো তার পুনরায় কথা বলতে। লোকটার লাশ মানাউসে পাঠানোর সিদ্ধান্তটা আমারই ছিল। নাথান সঙ্গে সঙ্গে বুঝতে পারলো সে কার সাথে কথা বলছে। পাদ্রী বাতিস্তা। ইনি মিশনারি সেই প্রধান ব্যক্তি যিনি জেরাল্ড ক্লার্ককে শেষ সময় সেবা দিয়েছিলেন। দীর্ঘকায় ব্রাজিলিয়ান মাথা নাড়ল। ঈশ্বর, আমায় ক্ষমা করুন। গার্সিয়া লুই বাতিস্তাকে সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করলো নাথান। প্রথমে পুড়ে কালো হয়ে যাওয়া জায়গাটি পার হয়ে প্রাণবন্ত সবুজ মাঠের ভেতরে নিয়ে এলো।
তাদের গন্তব্য চার্চ। এই অল্প সময়ের মধ্যে নিজের পরিচয় দিল নাথান। তারপর চার্চের কাছে আসতেই কালি ও ঘামে একাকার হয়ে যাওয়া এক রেঞ্জারকে নির্দেশ দিল ওব্রেইনদেরকে চার্চে পাঠিয়ে দেওয়ার জন্য। মাথা নিয়ে সায় দিল রেঞ্জারটা, চলে গেল। পাদ্রিকে নিয়ে কাঠের সিঁড়ি ভেঙে উপরে উঠে দুটো দরজা অতিক্রম করে ভেতরে ঢুকলো নাথান। চার্চের ভেতরটা অন্ধকার এবং ঠান্ডা। বার্নিশ করা কাঠের বেঞ্চগুলো দুপাশে সারি করে রাখা। মাঝখানের রাস্তাটা সোজা বেদিতে গিয়ে শেষ হয়েছে। মেহগুনির বিশাল এক ক্রুসিফিক্স বেদির ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। পুরো ঘরটা খালি বলা চলে, কিন্তু কিছু ইন্ডিয়ান ক্লান্ত পরিশ্রান্ত হয়ে শুয়ে আছে এদিক ওদিক, কয়েকজন বেঞ্চে, কয়েকজন মেঝেতে। নাথান তাকে একেবারেই সামনে নিয়ে গিয়ে প্রথম বেঞ্চটাতে বসালো। লোকটা শরীরের ভর ছেড়ে দিয়ে বসে তার চোখ দুটো স্থির করলো যিশুর বিশাল ক্রুশের উপর। সব আমার ভুল। মাথা নিচু করে হাত দুটো প্রার্থনার ভঙ্গিতে নিচে নিয়ে এলো সে। নাথান নিজেকে শান্ত লাগলো। লোকটাকে একান্ত কিছু সময় দেওয়া উচিত। হঠাৎ তার চার্চের দরজা খুলে গেল। সে দেখলো ফ্রাঙ্ক আর কেলি আসছে। প্রফেসর কাভিও আসছে তাদের সাথে। ওদের সবার আপাদমস্তক জুড়ে ছাই আর কালি। নাথান হাত ইশারা করে বসতে বলল সবাইকে। ওদেরকে আসার শব্দে পাদ্রি বাতিস্তার মনোযোগ ছেদ করলো। নাথান সবার সাথে তাকে পরিচয় করিয়ে দিল প্রথমে, তারপর বসে পড়লো তার পাশেই। কি ঘটেছিল আমাকে বলুন, আগুন লাগলো কিভাবে? গার্সিয়া সবার ওপর একবার চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে রাখলো। এটা একেবারেই আমার নিজের অদূরদর্শিতার ফলাফল। কেলি বসে পড়ল লোকটার অপর পাশে। আপনি ঠিক কি বলতে চাচ্ছেন? মুহূর্তকাল পরে মুখ খুলল পাদ্রি। ওই রাতে মানুষটা বন থেকে এখানে চলে এলে আমি তাকে মিশনারিতেই ঠাঁই দিই। গ্রামের এক ইয়ানোমোমো সামান আমাকে তীব্র ভৎসনা আর তিরস্কার করেছিল লোকটাকে মিশনারিতে আনার জন্য। সে আমাকে সতর্ক করে দিয়েছিল, বলেছিল যেন তার মৃতদেহটা পুড়িয়ে ফেলা হয়। নাথানের দিকে তাকালো পাদ্রি। কিন্তু আমার পক্ষে সেটা কিভাবে করা সম্ভব বলুন? নিশ্চিতভাবেই তার কোনো পরিবার থাকবে। এমন কি হতে পারে না যে সে একজন খ্রিস্টান? নাথান হাত নাড়ল। অবশ্যই, কিন্তু ইন্ডিয়ানটার ওই অন্ধবিশ্বাসকে কুসংস্কার ভেবে উড়িয়ে দেওয়া উচিত হয়নি আমার। ইন্ডিয়ানরা ক্যাথলিকে রূপান্তরিত হওয়ার কারণে ওদের ওপর আমি অনেক আস্থা রেখেছিলাম। এমনকি ওদের ব্যাপটাইজও করা হয়েছিল। কথাটা বুঝতে পারল নাথান। আপনি তো কিছু ভুল করেননি। কিছু বিশ্বাস এতটাই দৃঢ়ভাবে স্থাপিত হয়ে যায় মনের ভেতরে যে ব্যাপটিজমেও তা ধুয়ে মুছে যায় না। একটু ঝুঁকে পড়ল পাদ্রি। প্রথম সব ঠিক আছে বলেই মনে হচ্ছিল। তার মৃতদেহটা না পোড়ানোর সিদ্ধান্তে সামান তখনও আমার প্রতি ক্ষুব্ধ থাকলো। শেষ পর্যন্ত সে এই শর্তে রাজি হয়েছিল, মৃতদেহটা অন্তত গ্রাম থেকে সরিয়ে ফেলা হবে। এতে সে কিছুটা শান্ত হয়েছিল বটে। তাহলে ঝামেলাটা করলো কিসে? কেলি জিজ্ঞেস করলো। সপ্তাহখানিক পর দুজন শিশু জ্বরে আক্রান্ত হলো। এটা অবশ্য নতুন কিছু না। এই ধরনের ছোটখাটো রোগ হরহামেশাই দেখা যায় এখানে। কিন্তু সেই সামান ঘোষণা দিল এই রোগ ব্যাধি হলো সেই অভিশাপের লক্ষণ যে অভিশাপ মৃত মানুষটাকে দেওয়া হয়েছিল। মাথা ঝাঁকালো নাথান। সে তার নিজের অভিজ্ঞতা থেকেই জানে বেশিরভাগ ইন্ডিয়ান গোত্রের মাঝে এটা প্রচলিত। এখানে কারো কোনো অসুস্থতাকে কোনো রকম আঘাত বা রোগের কারণ হিসেবে বিবেচনা করা হয় না, শুধুমাত্র যাতে এটাও ধরা হয় যে এই রোগের পেছনে অন্য গ্রামের সামানরাও দায়ী, যারা কোনো রকম খারাপ জপ মন্ত্র করে পাঠিয়ে দিয়েছে তাদের ওপর। আর এসব কাজকে তারা পুঁজি করে বাঁধিয়ে দেয় যুদ্ধ, যে যুদ্ধ ছড়িয়ে পড়ে সবখানে। তাকে সরানোর মতো কোনো কিছুই করার ছিল না আমার। কয়েকদিনের মধ্যে আরো 3 জন শিশু অসুস্থ হয়ে পড়ল। তাদের মধ্যে একজন ছিল ইয়ানোমোমো সাবানো গোত্রের। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয় সবাই গ্রাম ছাড়া শুরু করলো, একেবারে তল্পি তল্পা সহ। প্রতি রাতে ঢোলের বাজনা ও মন্ত্র আওড়ানোর শব্দ শোনা যেত দূর থেকে। চোখ বন্ধ করলো গার্সিয়া। আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট চেয়ে পাঠালাম রেডিওর মাধ্যমে, কিন্তু 4 দিন পর এক ডাক্তার যখন এখানে পৌঁছালো, একজন ইন্ডিয়ানও তাকে তাদের সন্তানদের পরীক্ষা করতে দিল না, কারণ সেই সামান ততক্ষণে শিশুগুলোর বাবা মাকে কবজা করে নিয়েছে। তাদের কাছে আকুতি জানালো। আমি কিন্তু তার কোনো ধরনের চিকিৎসা নিতে অসম্মতি জানালো, বরং তারা তাদেরকে ছোট বাচ্চাগুলোর চিকিৎসার দায়িত্ব সেই সামানের হাতে তুলে দিল। একথা শুনে নাথানের ক্রোধ বেরিয়ে আসতে চাইল। প্রফেসরের দিকে তাকালো সে। বেচারা একটু মাথা নাড়লো, কেবল বোঝাতে চাইল নাথানের চুপ থাকা উচিত। বলে চলল পাদ্রি, গত রাতের ওই শিশুগুলোর ভেতরে একজন মারা যায়। হাহাকার পড়ে যায় সারা গ্রামে। নিজের ব্যর্থতা ঢাকতে সামান ঘোষণা দিল পুরো গ্রামেই অভিশাপ লেগেছে। সে সবাইকে সতর্ক করে দিয়ে গ্রাম ছাড়ার কথা বলল।
আমি আমার সর্বোচ্চ চেষ্টা করলাম পরিস্থিতি শান্ত করার জন্য, কিন্তু সামন্ত সবাইকে বশে এনে ফেলেছে। সূর্য ওঠার আগেই সে ও তার সহযোগীরা মিলে আগুন ধরিয়ে দেয় তাদের নিজেদের ঘরে, তারপর পালিয়ে যায় জঙ্গলে। শব্দ করে কাঁদতে শুরু করলো গার্সিয়া। এবার রাক্ষসটা অসুস্থ বাচ্চাগুলোকে ঘরেই ফেলে যায়, জীবন্ত পুড়িয়ে মেরেছে সবাইকে। পাদ্রী তার মুখ ঢেকে ফেললো হাত দিয়ে। খুব সামান্য যে কয়জন গ্রামে ছিল সবাই মিলে আমরা আগুনের পেছনে লাগলাম, কিন্তু আগুন ছড়িয়ে পড়েছিল খুব দ্রুত গতিতে। পুরো ঘরগুলো ছাই হতে থাকলো একের পর এক। আপনারা সবাই এসে যদি হাত না বাড়াতেন সবকিছু হারাতাম আমরা। আমার চার্চ, আমার ঘর। নাথান একটা হাত রাখলো লোকটার কাঁধে। এতটা ভেঙে পড়বেন না, আমরা তো আছি, সব নতুন করে শুরু করতে সাহায্য করব আমরা। কথাটা বলেই সে কেলির ভাইয়ের দিকে তাকালো, প্রতিশ্রুতি রক্ষার নিশ্চয়তা পাবার জন্য। একটু কেসে নিল ফ্রাঙ্ক। অবশ্যই, বেশ কয়েকজন গবেষক ও রেঞ্জার্সের বড় একটি দল এখানে আছে। খুব শীঘ্রই আমরা জঙ্গলের দিকে রওনা দেবার ঠিক পরপরই তারা এখানে থাকবে বেশ কিছুদিন। আর আমি নিশ্চিত এখানে অতিথি হিসেবে থাকাকালীন সময়ে তার অন্য যে কারো কাছের থেকে অনেক বেশি আন্তরিক হবে। যা যা করার দরকার সবই করবে তারা। আবার সোজা হয়ে দাঁড়াতে আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না আপনাদের। লোকটার কথাগুলো পাত্রীর ভেতরে শক্তি সঞ্চয় করলো যেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। হাতের রুমালটা নিয়ে চোখ নাক মুছল সে। আমরা যতটুকু পারি তার সবটাই করব, কেলিয়া আশ্বস্ত করলো তাকে। কিন্তু পাদ্রী, সময় আমাদের কাছে মূল্যবান। আমরা খুব তাড়াতাড়ি ক্লার্কের ব্যবহৃত পথটা খোঁজা শুরু করতে চাই, আর সেটা শীত আসার আগেই। নিশ্চয় নিশ্চয়, ক্লান্ত গলায় কথাটা বলে উঠে দাঁড়ালো গার্সিয়া। আমি যা জানি সবই বলবো আপনাদের। কথাবার্তা খুব সংক্ষিপ্তই হলো। রাস্তা ধরে চার্চের কমন রুমে যেতে যেতেই সব বর্ণনা করে ফেললো সে। চার্চের ডাইনিং রুমটা এরই মধ্যে এক অস্থায়ী হাসপাতাল বানিয়ে ফেলা হয়েছে তীব্র ধোঁয়ায় আক্রান্তদের জন্য। কিন্তু বড় রকমের আক্রান্ত কাউকে চোখে পড়লো না সেখানে। গার্সিয়া জানালো ক্লার্কের সাথে আরো কেউ ছিল কিনা সেটা খতিয়ে দেখতে কয়েকজন ইন্ডিয়ানকে গুছিয়ে সুচিয়ে রাজি করিয়েছিল সে। তারা পথ অনুসরণ করে দেখে ওটা শেষ হয়েছে হরুরা নদীর এক শাখায় গিয়ে। তবে সেখানে কোনো নৌকা পাওয়া যায়নি। পথটা মনে হয়েছে নদীর পার ঘেঁষে চলে গেছে পশ্চিমে, আমাজন রেইন ফরেস্টের সবচেয়ে দূরের অঞ্চলে। ইন্ডিয়ান ট্র্যাকাররা আর সামনে এগোতে চায়নি ভয়ে। কমন রুমে জানালা দিয়ে চার্চের পেছনের বাগানের দিকে তাকালো কেলি। ওই নদী পর্যন্ত কেউ আমাদের নিয়ে যেতে পারবে? মাথা চাকালো গার্সিয়া। হাত মুখ ধুয়েছে সে। তাকে মনে হচ্ছে কিছুটা ধাতস্থ এখন। প্রাথমিক ধাক্কা কেটে যেতেই তার কণ্ঠ আচরণে ফুটে উঠল সহজত গাম্ভীর্য। আমার সহকারী হোনাউইকে দিয়ে দিচ্ছি আপনাদের সাথে। ছোটখাটো এক ইন্ডিয়ানকে দেখিয়ে দিল সে। নাথান বেশ অবাক হলো ইয়ানোমো গোত্রের একজন মানুষকে দেখে। তার গোত্রের মধ্যে সেই শুধু এখানে পড়ে আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল গার্সিয়া, প্রভু যিশুর ভালোবাসার অনন্ত এই একজনকে রক্ষা করেছে। পাদ্রী তার সহকারীকে ইশারা করে কাছে ডাকে নিয়ে ইয়ানোমো ভাষায় কথা বলতে লাগলো খুব দ্রুত। নাথান বেশ বিস্মিত হলো আঞ্চলিক ভাষার উপর পাদ্রীর অসামান্য দখল দেখে। সব বুঝেছে এবং সম্মতি আছে এমনভাবে মাথা নাড়ল হোনাউই। কিন্তু তার চোখে ভীতিকর কিছুটা বেশ স্পষ্টই দেখতে পাচ্ছে নাথান। প্রভু যিশুর ভালোবাসা তাকে বাঁচিয়ে রাখুক আর নাই রাখুক, লোকটা এখনো গভীর কুসংস্কারের মধ্যেই আচ্ছন্ন আছে। নাথানের দল চার্চের বাইরে চলে এলে কুমট গরম তাদেরকে চেপে ধরল। ভেজা উলের কম্বলের মতো সবাই হেলিকপ্টারের কাছে পৌঁছতেই দেখতে পেল রেঞ্জাররা সবাই ব্যস্ত। জিনিসপত্রের ঠাসা এক সারি কাঁধে ঝোলানো ব্যাগ পড়ে আছে মাটিতে। প্রতিটা ব্যাগের পিছনে দাঁড়িয়ে আছে একজন রেঞ্জার। ক্যাপ্টেন ওয়াক্সম্যান সবাইকে নির্দেশ দিচ্ছে, যে কোনো সময় যাত্রা করতে আমরা প্রস্তুত। 40 ওয়াক্সম্যান একজন পুরোদস্ত মিলিটারি, ঠিক মুখ কঠিন চওড়া মুখ, কাঁধ। তার ফিল্ড ইউনিফর্মটাও কয়েক জায়গায় ভাঁজ পড়েছে। মাথার উপর খোঁজা খোঁজা বাদামি চুল। আমরা প্রস্তুত, ফ্রাঙ্ক বলল। একজনকে পেয়েছি যে আমাদেরকে সঠিক ট্রেলটা দেখিয়ে দিতে পারবে। সে মাথা নেড়ে সাইডে ছোটখাটো ইন্ডিয়ানটাকে দেখালো।
ক্যাপ্টেনও সাই দিয়ে সাই করে ঘুরে দাঁড়ালো। মালপত্র তোলো, রেঞ্জারদের উদ্দেশ্যে বলল সে। কেলি অন্য একটি দলের নেতৃত্ব দিচ্ছে। সে দলের এক একটা ব্যাগ আকৃতিতে রেঞ্জার্সদের ব্যাগের অর্ধেক হবে। ওই দলে এই অভিযানের সর্বশেষ সদস্যদেরকেও দেখতে পেল নাথান। আনা ফং গভীর আলোচনায় মগ্ন রিচার্ড জোনসেনের সাথে। উভয়কেই খাকি আউটফিট পরা, যেগুলোর কাঁধে টেলাক্সের লোগো জ্বলজ্বল করছে। তাদের পাশেই দাঁড়ানো আছে অলিভ পাস্তারনায়েক। ধূসর রঙের পরিষ্কার ওভারঅল পরে ফিটফাট দাঁড়িয়ে আছে সে, পায়ের কালো বুট। সে নিচু হলো তার পায়ের কাছে রাখা সবচেয়ে বড় ব্যাগটা তোলার জন্য। নাথান জানে তার ব্যাগে যোগাযোগ করার জন্য স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস আছে। ভঙ্গুর জিনিসপত্রে ভরা তার ব্যাগটা সে তুলেছে ঠিকই, কিন্তু তার মনোযোগ অন্যদিকে, এই অভিযানের সর্বশেষ ও সবচেয়ে দূরের সদস্যদের দিকে। নাথান হাসল। স্যার গ্যাব্রিয়েল ছাড়ার পর ম্যানুয়েলকে দেখেছিল সে। এই ব্রাজিলিয়ান বায়োলজিস্টকে অন্য একটা কপ্টারে তোলা হয়েছে। এর কারণটা পরিষ্কার। নাথানের দিকে তাকিয়ে মাথা নাড়ল ম্যানুয়েল। তার এক হাতে একটা চাবুক ধরা, অন্য হাতে চামড়ার দড়ি। তো ফ্লাইটটা কেমন লাগলো টরটরে? জিজ্ঞেস করলো নাথান। হাতের চাবুকটা দিয়ে মৃদু আঘাত করলো ম্যানুয়েল 200 পাউন্ডের জানোয়ারটাকে। একেবারে বিড়াল ছানার মতন। মডার্ন কেমিস্ট্রি ওটাকে দমিয়ে রেখেছিল সামান্য। নাথান দেখলো স্নায়ুচাপ দূর করা ট্রাঙ্কুলাইজারের অভাবে এখনো কিছুটা টালমাটাল অবস্থায় নড়াচড়া করছে জাগুয়ারটা। নাথানের দিকে কিছুটা ঝুঁকে এসে তার প্যান্টের গন্ধ শুকতে লাগলো ও। টরটরকে দেখে মনে হলো নাথানকে যেন চিনতে পেরেছে। একটু দুলতে দুলতে নাক দিয়ে নাথানের পা ঠেলা দিতে থাকলো মৃদুভাবে। নাথান নিচু হয়ে এক হাঁটুর উপর ভর করে বসলো। হাত বাড়িয়ে গলায় একটু আদর মাখা হাত বুলিয়ে দিতে কেমন একটু আহ্লাদ ফুটে উঠলো জানোয়ারটার আচরণে। হায় ঈশ্বর, সে তো বেশ বড় হয়ে গেছে। অনেকদিন আগে যেমনটি দেখেছিলাম তেমন আর নেই। পাশে দাঁড়িয়ে থাকা অলিভ পাস্তারনায়েক জানোয়ারের দিকে তাকিয়ে ভ্রুকুটি করে বিড়বিড় করে কি যেন বলতে বলতে চলে গেল। তাদের দলের নতুন এই সংযুক্তিতে সে যে বেশ বিরক্ত স্পষ্ট বোঝা যাচ্ছে। নাথান সোজা হয়ে দাঁড়ালো। টরটরকে দলে ফেরানোর কাজটা বেশ কঠিন ছিল, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ম্যানুয়েল সবাইকে রাজি করিয়েছে অবশেষে। পূর্ণ যৌবনে পা দিতে বেশি বাকি নেই টরটরের। সেজন্য জঙ্গলে আরো বেশি পরিভ্রমণের প্রয়োজন তার। এই অভিযান তার অনেক উপকারে আসবে। পাশাপাশি ম্যানুয়েল ফিউচার প্রশিক্ষণপ্রাপ্ত টরটর নিরাপত্তা ও অনুসন্ধান উভয় রকম কাজেই রাখতে পারে। নাথানও তার নিজের সমর্থন নিয়ে এগিয়ে এসেছিল। তাদের দলটার যদি কোন রকম সাহায্যের প্রয়োজন হয় কোনো ইন্ডিয়ানদের কাছ থেকে, তবে টরটরের উপস্থিতি সেই কাজকে আরো সহজ করে দেবে। সব ইন্ডিয়ানই জাগুয়ারকে গভীর শ্রদ্ধা করে, তাই এমন একটা প্রাণীর উপস্থিতি তাদের অভিযানকে আরো বাড়তি সুবিধা দিতে পারবে। প্রথমে রাজি হয় আনা ফং, তারপর ধীরে ধীরে ফ্রাঙ্ক এবং ক্যাপ্টেন ওয়াক্সম্যান নমনীয় হলে টরটর এই অভিযানে অংশ নেওয়ার অনুমতি পেয়ে যায়। নিরাপদ দূরত্ব থেকে জাগুয়ারটাকে দেখছে কেলি। মাথা নেড়ে সায় দিয়ে নাথান তার ছোট প্যাকটা তুলে নিল। ওটার ভেতরে প্রয়োজনীয় কিছু জিনিস আছে। দড়ির একটা বিছানা, মশারি, কিছু শুকনো খাবার, জামা কাপড়, ধারালো দা, পানির বোতল এবং ফিল্টার পাম্প। এসব দিয়ে মাসের পর মাস জঙ্গলে কাটাতে পারিস। জঙ্গলে প্রচুর পরিমাণ খাবার, বিভিন্ন রকম ফল আর আঙ্গুর থেকে শুরু করে নানা প্রকারের গাছের শ্বাস সবখানেই পাওয়া যায়। নানা রকম পাশাপাশি খাওয়ার এমন গাছপাতা আর অসংখ্য পরিমাণে বিভিন্ন রকম পশু পাখি আর মাছ তো আছে। তাই কষ্ট করে বাড়তি খাবার বয়ে নেওয়ার কোনো মানেই হয় না। ওসব ছাড়াও আরো একটা জিনিস নাথানের সাথে আছে, তার শর্ট ব্যারেল শটগান। এটা সে ঝুলিয়ে এনেছে তার কাঁধে। তাদের টিমটা যদিও ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত রেঞ্জার সদস্য, তবুও নিজের আগ্নেয়াস্ত্রের সাথে রাখতেই স্বস্তি বোধ করে নাথান। এবার যাত্রা শুরু করা যাক। পুরো সকাল ব্যয় হলো আগুন নেভাতে গিয়ে। হালকা পাতলা মহিলা নিজের ভারী ব্যাগটি কাঁধে ঝোলালো। নাথান মেয়েটার লম্বা পা দুটোর দিকে তাকিয়ে না থেকে পারল না। সে কষ্ট করে তার দৃষ্টি উপর দিকে নিবিষ্ট করলো। নাথান দেখলো মেয়েটার ব্যাগে রেড ক্রসের বড় একটা চিহ্ন, যেটা জানান দিচ্ছে এই টিমের জরুরি ঔষধ সরবরাহের কথা। ফ্র্যাঙ্ক নিজের দল ছেড়ে সিভিলিয়ানদের সাথে চলে এলো সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে। সে নাথানের কাছে এসে পেছনের একটা রঙের
একটা পকেটে সে নাথানের কাছে এসে পেছনে পকেটে থেকে রং চলে যাওয়া বেসবল ক্যাপ বের করে যথাস্থানে বসিয়ে দিল। নাথান ক্যাপটা চিনতে পারলো, ঠিক এই রকম কিংবা এটাই সে দেখেছিল সাও গ্যাব্রিয়েল যখন তাকে প্রথম দেখে। সমর্থক নাকি? জিজ্ঞেস করলো নাথান বোস্টন রেড সক্স ক্লাবের লোগোটির দিকে দেখিয়ে। সেই সাথে সৌভাগ্যের চিহ্নও বটে। মাথা নেড়ে যোগ করলো ফ্রাঙ্ক, তারপর তার দলটি দিকে ঘুরে দাঁড়ালো। ওকে এবার যাওয়া যাক। অল্প কিছুক্ষণের মধ্যে দলটি জঙ্গলের ভেতর ঢুকে গেল। তাদের নেতৃত্ব দিচ্ছে ছোটখাটো গড়নের সরু চোখা এক ইন্ডিয়ান। কেলি এর আগে কোনোদিন জঙ্গলে ঢোকেনি, তবে প্রস্তুতি হিসেবে বেশ কিছু বই আর পদ্ধতি পড়ে নিয়েছে। রেইন ফরেস্টের প্রকৃত চেহারা সে যেমনটা দেখছে তেমনটা আশা করেনি মোটেই। 4 জন রেঞ্জার সামনে নিয়ে কেলি যতই হাঁটছে ততই বিস্মিত হচ্ছে। তার দেখা বন জঙ্গলের উপর নির্মিত মুভিগুলোর সাথে কোনো মিল দেখছে না। না আছে কোনো ঝোপ পাতা লতা পাতা, না আছে এলোমেলোভাবে বেয়ে ওঠা কোনো গাছগাছরা। উপরন্তু মনে হচ্ছে তারা যেন কোনো সবুজ ক্যাথেড্রালের ভেতর দিয়ে হাঁটছে। মাথার উপর সবুজ পুরো ছাউনি শত সহস্র ডালপালার উপর ভর করে ছড়িয়ে আছে। সবদিকে শুষে নিচ্ছে সূর্য থেকে আসা প্রায় সবটুকু আলো, নিচে ছড়াচ্ছে সবুজাব আভা। কেলি পড়েছিল সূর্য থেকে আসা আলোর 10%-এরও কম পরিমাণ আলো এই সবুজের ছাউনি ভেদ করে নিচে আসতে পারে। এই কারণে জঙ্গলের নিম্নাংশ যেখান দিয়ে তারা হাঁটছে অবিশ্বাস্য রকমের পরিষ্কার কোনো গাছপালা নেই। সেখানে জঙ্গলের রাজত্ব করে চলেছে কীটপতঙ্গ, ছত্রাক আর জালের মতো বিছানো শিকড়। ঝোপঝাড় না থাকলেও রাস্তাবিহীন এই জঙ্গলে হাঁটা চলা মোটেও সহজ ব্যাপার না। গাছের পচে যাওয়া পাকল আর ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে সর্বত্র, যেগুলো ঢেকে আছে হলদে ছত্রাক আর সাদা মাশরুমে। কেলির জুতোর নিচে পচে যাওয়া পাতার পুরো আস্তরণ জমে আছে। হাঁটতে কষ্ট হচ্ছে তার। পাতার পুরো আস্তরণের নিচে জালের মতো ছড়ানো বিশাল গাছের শেকড়গুলো বিপদের কারণ হতে পারে। যে কোনো সময়ে মুচকে যেতে পারে পা। নিচের অংশে ঝোপঝাড় খুবই সামান্য পরিমাণে হলেও একেবারেই যে কিছুর অস্তিত্ব নেই তা নয়। পাখার মতো দেখতে একরকম ফার্ন, কাঁটাযুক্ত ব্রোমেলিয়ারা, সুন্দর সুন্দর অর্কিড, চিকন পাম গাছ সজ্জিত করে রেখেছে জঙ্গলের মেঝেটাকে। আর প্রায় সব গাছে লিয়ানা নামে লতানো একরকম আঙ্গুর গাছ পেঁচিয়ে রয়েছে সাপের মতন। হঠাৎ একটা চড়ের শব্দ তার চিন্তাকে অন্যদিকে নিয়ে গেল। শালার মাছি! সে দেখল তার ভাই ঘাড়ে হাত ডলছে। তারপর একরকম মলম বের করে তার শরীরের যেসব অংশ ঢাকা নেই সেই সব জায়গায় মেখে নিচ্ছে। নাথান কেলির পাশ দিয়ে হেঁটে এগিয়ে গেল। তার মাথায় অস্ট্রেলিয়ান বুশ হ্যাট, তাকে দেখতে অর্ধেক ইন্ডিয়ানা জোন্স ও অর্ধেক ক্রোকোডাইল ডান্ডির নায়কের মতো লাগছে। তার নীল চোখ জোড়া জঙ্গলের এই আবছায়া পরিবেশে আনন্দের দুধি ছড়াচ্ছে যেন। এই বিরক্তিকর জিনিসের পেছনে আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন, সে বলল ফ্রাঙ্ককে। যা কিছু লাগান না কেন, আপনার শরীরের ঘামে তা মিনিট খানেকের ভেতরে ধুয়ে যাবে। কেলি এই 15 মিনিটে ভ্রমণে ঘেমে একাকার। সবুজ সমুদ্রে বাতাসের আর্দ্রতা প্রায় 100 ভাগের কাছাকাছি। তাদের এই পোকা মাকড়ের হাত থেকে বাঁচার সমাধান কি? বাঁকা হাসি দিয়ে কাঁধ তুলল নাথান। আত্মসমর্পণ করুন। এমনই যে এদের সাথে যুদ্ধ করে পারবেন না আপনি। খাও অথবা খাবার হও। এমন জগতে টিকে থাকতে হলে মাঝে মাঝে আপনাকে কিছুটা মূল্য দিতেই হবে। তাই বলে আপনার নিজের রক্ত দিয়ে বিস্মিত ফ্রাঙ্ক। এ নিয়ে আফসোস করবেন না, এটা বেশ সস্তা মূল্যই বলা চলে। এর থেকেও আরো অনেক বেশি ভয়ঙ্কর পোকামাকড় আছে এখানে। যদিও বড় কোনো কিছুর কথা বলতে চাচ্ছি না, যেমন পাখি ধরে খাওয়া মাকড়সা অথবা ফুটখানেক লম্বা বিচ্ছু। ওগুলোর চেয়ে অনেক ছোট জাতের কাছে আপনি ধরাশায়ী হতে পারেন। হ্যাসাসিন বাগের নাম শুনেছেন? না, শুনিনি বোধ হয়, ফ্রাঙ্ক বলল। কেলিও বাম কাঁধ ঝাঁকালো। সেও শোনেনি। এই ছোট্ট পতঙ্গটার বিচ্ছিরি এক অভ্যাস আছে। এটা যখন কাউকে কামড়ায় তখন একই সাথে সে জায়গায় মলত্যাগ করে। পরে যখন স্থানটি ভিকটিম চুলকায়, সে নিজের অজান্তেই ফেলে যাওয়া বর্জ্য আর নিজের রক্তের সাথে মিশিয়ে নেয়। এই বর্জ্য পূর্ণ মাত্রায় প্রোটোজোয়ার ট্রাইপ্যানোজোমা থাকে। এর ফলে কামড়ানোর পর 1 থেকে 20 বছরের ভেতর
যে কোনো সময় মস্তিষ্ক অথবা হৃৎপিণ্ড অকেজো হয়ে ভিকটিমের মৃত্যু হয়। এটা শুনে ফ্র্যাঙ্কের মুখ ফ্যাকাশে হয়ে গেল, সেই সাথে থামিয়ে দিল চুলকানো। আরো আছে, এখানে একরকম কালো মাছি উড়ে বেড়ায়, যেগুলো আপনার শরীরে এমন জীবনে ঢুকিয়ে দিবে যা আক্রান্ত করবে আপনার চোখকে। ফলে রিভার ব্লাইন্ডনেস নামের এক ধরনের মারাত্মক রোগ আপনাকে পেয়ে বসবে। তারপর স্যান্ডফ্লাই নামের আরেক প্রজাতির মাছি আছে যা আপনার শরীরে লিশমানাইসিস প্রবেশ করিয়ে দিবে। এর ফলে ত্বক ও স্নায়ু দীর্ঘমেয়াদীভাবে আক্রান্ত হবে। কেলি তার ভাইকে ভীত সন্ত্রস্ত করে তোলা বোটানিস্টের দিকে ভ্রু কুঁচকে তাকালো। এখানকার সংক্রামক ব্যাধির সম্পর্কে ভালো করেই জানি আমি। ইয়েলো ফিভার, ডেঙ্গু ফিভার, ম্যালেরিয়া, টাইফয়েড। কাঁধ ঝাঁকালো মেডিকেল ব্যাগ উঁচু করে ধরল সে। সবচেয়ে খারাপ পরিস্থিতিও মোকাবেলা করতে প্রস্তুত আমি। ক্যান্ডিডু ঠেকাতেও প্রস্তুত আপনি? ভুরু কুঁচকে গেল কেলি। এটা আবার কি ধরনের রোগ? এটা কোনো রোগ না। এখানকার পানিতে হরহামেশা পাওয়া যায় একরকম মাছ, কেউ কেউ বলে টুথপিক ফিশ। মাছটা চিকন আর ছোট, বড় জোর 2 ইঞ্চি লম্বা হবে। বাস করে বড় বড় গাছের শ্বাসতন্ত্রের নিচে পরজীবী হিসেবে। ওটার বিচ্ছিরি এক অভ্যাস আছে, সুযোগ পেলে ওটা পুরুষাঙ্গের ভেতর দিয়ে মূত্রথলিতে পৌঁছে ওখানেই আস্তানা গাড়ে। আস্তানা গাড়ে ওখানে? চোখ মুখ কুচকে জিজ্ঞাসা করলো ফ্রাঙ্ক। কিছুক্ষণের মধ্যেই ওটার শ্বাসতন্ত্রের নিচে সূক্ষ্ম কাঁটাওয়ালা সুরগুলো আশেপাশে সরিয়ে নিজেকে ওখানে আটকে ফেলে। এতে মূত্রথলির মূত্র নিঃসরণের রাস্তা বন্ধ হয়ে যায়। আক্রান্ত ব্যক্তি তীব্র যন্ত্রণায় ভুগে 24 ঘন্টার মধ্যে মারা যায়। এমন টুলের চিকিৎসা কি? এতক্ষণে কেলির মনে পড়ল এই মাছ ও তাদের বিদঘুটে অভ্যাসের কথা। সে এটা কোথাও পড়েনি। ভাইয়ের দিকে ফিরে আসলো। ব্যাপারটা খুলে বললো এবার। এই সমস্যার একমাত্র সমাধান হলো আক্রান্ত ব্যক্তির লিঙ্গ কেটে ফেলে মাছটা বের করে ফেলা। ভয় শিউরে উঠল ফ্রাঙ্ক। লিঙ্গ কেটেই ফেলতে হবে? কাঁধ তুলল নাথান। জঙ্গলে স্বাগতম।